প্রতিমা দেবী এবং জগন্নাথ বাবুর দুই ছেলে রতন এবং মানিক। রতন তার স্ত্রী বিদিশার সঙ্গে শহরে বাস করে। এদিকে মানিক তার স্ত্রী রেখাকে নিয়ে গ্রামে দাদুর পুরানো ভিটেতে বাস করে। প্রতিমা দেবী গ্রামে থাকাটা খুব একটা বেশি পছন্দ করতেন না, তাই দুই ছেলেকে নিয়ে তিনি শহরতলিতে এসে থাকা শুরু করেন। দুই ছেলে ধীরে ধীরে বড় হয়ে যে যার মতো বিয়ে করে সেটেল হয়। বাবা মা নিজেদের বাড়িতেই থেকে যান, কিন্তু বিগত কয়েকদিন ধরে প্রতিমা দেবীর শরীরটা খুব একটা ভালো নেই। বাথরুমে পড়ে গিয়ে তার কোমরে চোট লেগেছে, সার্জারি করা দরকার। কিন্তু তার শারীরিক অবস্থা দেখে ডাক্তার এখন কিছুদিন অপেক্ষা করতে বলেছেন। সকাল থেকে শরীর আরো খারাপ, ডাক্তারকে ডাকা হয়েছে। দেখুন, আপনার ওয়াইফের ব্লাড সুগার কিছুতেই কন্ট্রোলে আসছে না। 470 ব্লাড সুগার মানে বুঝতে পারছেন আপনি? তার উপরে কোলেস্টেরল হাই, এদিকে প্রেশার অনেক বেশি। এই সব কিছু কন্ট্রোল না করলে ওনার সার্জারি করা যাবে না তো, আর সার্জারি না হলে ব্যথাও কমবে না। কিন্তু ম্যাডাম, অত সব ওষুধ খাচ্ছে কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, আপনারা এখানে একা থাকেন? আপনাদের ছেলে মেয়ে এরা সব কোথায়? আপনারা যদি কিছুদিনের জন্য ছেলে মেয়েদের বাড়ি থেকে ঘুরে আসেন, তাহলে ওয়েদারটা চেঞ্জ হবে আর ওনার শরীরেও একটু উন্নতি হতে পারে। ডাক্তারের কথা শুনে জগন্নাথ বাবু চিন্তায় পড়ে যান এবং প্রতিমা দেবীকে বলেন, তোমাকে কবে থেকে বলছি চলো ছেলেদের কাছে চলো, কিন্তু তুমি শুনলেই না। তোমার তো কোথাও যেতেও ইচ্ছে করে না। এখন ডাক্তার কি বলছে শুনেছো? এবার বলো তুমি যেতে চাও কি না। এবার অন্তত নিজের শরীরের জন্য একটু চিন্তা ভাবনা করো। আমার এই বাড়ি ছেড়ে কোথাও যেতে ভালো লাগে না। তুমি তো জানো আজ 30 বছর ধরে আমি এখানে আছি। এই 30টা বছর আছো, এর মানে এই নয় যে সারা জীবন এইভাবেই থাকবে। যখন যেমন পরিস্থিতি তখন তেমন করতে হবে। তুমি একটা সময় চেয়েছিলে বলে তো তাই জন্য আমি এখানে বাড়ি করে দিয়েছিলাম। এখন তোমার শরীরের কন্ডিশনটা কি সেটা দেখতে পাচ্ছ? তাই এভাবে জোর না করে বরং চলো আমরা মাসখানেকের জন্য দুটো জেলের বাড়ি কাটিয়ে আসি। এতে করে ওরাও খুশি হবে আর আমাদের মনটাও ভালো হয়ে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে তোমার স্বাস্থ্যটাও ফিরে আসবে। প্রতিমা দেবী আর কিছুই বলে না। জগদীশ বাবু অনলাইনে গ্রামে টিকিট কাটান, যা দেখে প্রতিমা দেবী বলেন, এ কি, তুমি এখন গ্রামে টিকিট কাটছো কেন? আমরা কি মানিকদের বাড়ি যাব নাকি? না না, আমি ওখানে যাব না। গ্রামের নোংরা কাদা মাটির বাড়ি এসব আমার একদম পছন্দ নয়। আমাকে তুমি রতনদের ফ্ল্যাটে নিয়ে চলো। প্রতিমা দেবী বারবার জেদ করায় জগদীশ বাবু বাধ্য হয়ে শহরে টিকিট কাটে এবং দুজনে মিলে বড় ছেলের কাছে গিয়ে উপস্থিত হয়। শ্বশুর শাশুড়িকে দেখে বড় বৌমা বিদিশা মনে মনে অসন্তুষ্ট হয়, কিন্তু মুখে কিছুই বলে না। বড় বৌমা, কেমন আছো? কতদিন পর তোমাদেরকে দেখলাম। রতন কোথায়? অফিস বেরিয়েছে বুঝি? ও তো জানতো যে আমরা আসবো, তাহলে আজকের দিনটা ছুটি করতে পারলো না? আপনার ছেলে ছুটি করবে বলেছিল মা, আমি বারণ করলাম। সেই তো আপনারা এখন এখানেই আমাদের সাথে সাথে থাকছেন। শুধু শুধু ছুটি করে কি হবে? যান, আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি আপনাদের লাঞ্চের ব্যবস্থা করছি। এই বলে বিদিশা নিজের ঘরে চলে যায়। প্রতিমা দেবী আর জগদীশ বাবু গেস্ট রুমে গিয়ে নিজেদের জিনিসপত্র রাখেন। কিছুক্ষণ পর তারা খেতে আসেন এবং দেখেন টেবিলে বিভিন্ন রকমের খাবার সাজানো। বৌমা, এই এত খাবার তুমি আমাদের জন্য বানিয়েছো? এত খাবার আমরা খেতে পারি নাকি? দেখো কাণ্ড। আরে বাবা, আমরা বুড়ো মানুষ, আমরা কি আর এত খেতে পারি? তুমিও আমাদের সাথে বসো আর তুমিও খেয়ে নাও। পরে আবার দেরি করে খেলে তোমার অসুখ করবে। মা, প্রথম কথা হলো এই খাবারগুলো আমি বানাইনি, এগুলো অনলাইনে অর্ডার করেছি। আর এত সব খাবার আমি বানাতে পারবো না। আর দ্বিতীয় কথা হলো আমার খাওয়া হয়ে গেছে, আমি এসব খাবার খাই না। আমার খাবারের চাট আলাদা আর টাইমিংও আলাদা, তাই আপনারা খেয়ে নিন। আর হ্যাঁ, খাওয়া হয়ে গেলে জিনিসপত্রগুলো একটু ভালো করে গুছিয়ে রাখবেন, না হলে কাজের মেয়ে এসে যেন আবার চেঁচামেচি না করে। এই বলে বিদিশা নিজের ঘরে চলে যায়। জগদীশ বাবু তার স্ত্রীর দিকে তাকিয়েই থাকেন। প্রতিমা দেবী কোনো কথা না বলে চুপচাপ খাবার খেয়ে নেন। দুপুরবেলা বাইরের খাবার খাওয়ার ফলে জগদীশ বাবু এবং প্রতিমা দেবীর দুজনেই পেট ভার থাকে। রাত্রিবেলা বড় ছেলে সে বাবা এবং মাকে খেতে ডাকে। ছেলে কোথায় রাগ করবে সেই কথা ভেবে বাবা মা দুজনেই খেতে যায়। ডাইনিং টেবিলে গিয়ে দেখে আবার সেই সকালের বেঁচে যাওয়া খাবারগুলোই টেবিলে সাজানো আছে। বৌমা, দুপুরবেলা তো এই খাবারগুলোই খেয়েছিলাম, এখনো কি এই খাবারগুলোই খাবো? দুপুরবেলা আমি আপনাদের জন্য 2000 টাকার খাবার কিনেছিলাম। আমি এখন আবার নতুন করে খাবার অর্ডার দিতাম, কিন্তু এত খাবার বেঁচে গেছে,
এগুলো ফেলে দিলে তো টাকাটা পুরো ওয়েস্ট হয়ে যাবে বলুন। আরে বাবা, এগুলো একটু ভালো করে মাইক্রো ওভেনে গরম করে দাও না, তাহলেই তো সমস্যাটা মিটে যায়। তোমাকে সে কথা বলতে হবে না, আমি এগুলো গরম করেই রেখেছি। ওনারা তো না দেখেই নাক মুখ তুলছেন। আরে বাবা, একবার খেয়ে দেখুন না, তারপরে বলবেন ঠান্ডা কিনা। তাহলে আর কিছু সমস্যা? নাও তোমরা এবার খেয়ে নাও। এরপর আবার দুজনে সকালে সেই গরম করা খাবারগুলো খায়। পরের দিন সকালে বিদিশার কাজের মেয়ে রত্না চিৎকার করতে করতে বেরোয়। বিদিশা তার শাশুড়িকে ডেকে বলে, এসব কি মা, আপনারা কাল থেকে এসেছেন আর স্নান করে কাপড়গুলো বাথরুমেই ফেলে রেখেছেন। ওখানে ওই ভিজে কাপড়গুলো কত গন্ধ ছাড়ছে জানেন? বাথরুমে তো ঢোকাই যাচ্ছে না। এখন রত্না যদি কাজ ছেড়ে চলে যায় তাহলে তো সমস্ত ঝামেলা আমার মাথাতেই এসে পড়বে। আপনারা প্লিজ এমনটা করবেন না। আসলে বৌমা, আমি ভেবেছি কাজের মেয়ে তোমাদের সবার কাপড় কেচে দেয়, তাই হয়তো আমারটাও করে দেবে, এই ভেবেই রেখে দিয়েছিলাম। মা, ও আমাদের দুজনের কাপড় কেচে দেয় আর তার জন্য একটা টাকা নেয়। এখন আপনাদের কাপড় কাচতে গেলে তো চার্জ আরো বেশি নেবে। আপনারা তো সবসময় নিজেরা নিজেদের কাজটা করে নেন। এই কদিনের জন্য আবার আমি ওকে কি নতুন করে মাইনে বাড়াতে যাব নাকি? না না, মাইনে বাড়াতে হবে না মা, এবার থেকে আমি নিজের কাপড়টা নিজেই কেচে নেব। প্রতিমা দেবী নিজের কাজ নিজেই করতে থাকেন। একে তার কোমরের ব্যথা, তার উপরে এত সমস্যা, খাওয়া দাওয়া, অতিরিক্ত কাজ, এসবের চক্করে তার শরীর আরো খারাপ হয়ে যায়। জগদীশ বাবু তার কাছে এসে বলেন, দেখলে তো, তোমাকে কত করে বলেছিলাম চলো গ্রামে চলো, কিন্তু তুমি জেদ করে এখানেই এলে। এখন দেখো তোমার শরীরের অবস্থাটা কেমন হয়েছে দেখো। চলো আমরা কালকে এখান থেকে চলে যাব। আমার তো এখানে এক মুহূর্ত আর ভালো লাগছে না। কদিন বরং গিয়ে গ্রামেই থাকি। গ্রামে তো না বাথরুমের সুবিধা আছে আর না বিছানার। এখানে কত সুন্দর এসির হাওয়াতে ঘুমাতে পারছি, সেখানে গিয়ে গরমে অস্থির হয়ে যেতে হবে। তুমি না গিয়ে এভাবে আগে থেকে কথা বলছো কেন? এখানে থাকার আর কোনো অনুমতি আমি তোমায় দেব না। এখন আর এখানের কথা না, আগে গ্রামের বাড়িতে ফিরে যায়, তারপর অন্য কোনো কথা ভাববো। জগদীশ বাবুর কথা শুনে এবার প্রতিমা দেবী আর আপত্তি করে না। পরের দিন তারা দুজনেই গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। গ্রামে পৌঁছানোর পর তাদেরকে দেখে তার ছেলে এবং বৌমা রেখা খুবই খুশি হয় এবং মানিক সঙ্গে সঙ্গে বাজার থেকে বড় বড় ইলিশ মাছ এবং চিংড়ি মাছ কিনে আনে। বৌমা অনেক যত্ন করে শ্বশুর শাশুড়ির জন্য খাবার রান্না করে। এদিকে প্রতিমা দেবী বলেন, এখানে তো খুব গরম, এত গরমে তোমরা থাকো কি করে? আর এত শক্ত বিছানায় তোমরা ঘুমাও কি করে? মানিককে আমি এক সময় বারবার করে বলেছিলাম ভালো চাকরিটা ছেড়ে এখানে আসিস না, কিন্তু শুধুমাত্র তোমার জন্য ও এত ভালো সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে গ্রামের বাড়িতে এসে উঠেছে। এখন বুঝতে পারছি যে কত কষ্ট পেতে হচ্ছে। মা, এখানে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের যখন যা প্রয়োজন হয় আমরা সেই অনুযায়ী প্রয়োজন মেটাই। শুধু শুধু এক্সট্রা করে কোনো খরচ করি না। এখন অতটা গরম নেই। শহরের পরিবেশের থেকে গ্রামের পরিবেশ একেবারে আলাদা, তাই এখানে আমাদের কোনো সমস্যা হয় না। আজ এত বছরে আপনার ছেলে বা আমি কেউ একবারের জন্য জ্বরে ভুগিনি। শারীরিক কোনো সমস্যাও আমাদের হয়নি। আর এই সব কিছুর কারণ হচ্ছে গ্রামের পরিবেশ। আপনি কিছুদিনের জন্য থাকুন, আপনিও অনেক উপকার পাবেন। ওইসব শুনতেই ভালো লাগে বৌমা। গ্রামে থেকে মানুষ যদি সুস্থ হয়ে যেত তাহলে সবাই গ্রামেই থাকতো, কেউ শহরে গিয়ে এত টাকা খরচ করে চিকিৎসা করাতো না। আমি মানছি মা, কিছু কিছু সমস্যা যখন বেড়ে যায় তখন ডাক্তারের কাছে যেতেই হয়, কিন্তু আপনি যদি প্রাথমিকভাবে সেই রোগের কারণ জানতে পারেন তাহলে নিজে থেকেই সেই রোগ সারিয়ে নিতে পারবেন। আপনার এখন হাই ব্লাড প্রেশার, সুগারের সমস্যা, কিন্তু দেখুন ওষুধ খেয়েও আপনার কোনো কাজ হচ্ছে না। তাহলে বলো, ওষুধ খেয়ে যখন কাজ হচ্ছে না তখন কি আর এখানে থেকে সবকিছু সারবে? তোমাদের এই বিছানায় ঘুমিয়ে আমার কোমরের ব্যথা আরো বেড়ে যাবে আর এই গরমে প্রেশার আরো হাই হয়ে যাবে। মা, আপনি ও নিয়ে চিন্তা করবেন না, আমি দেখছি। আপনার জন্য যদি পারি একটা এয়ার কুলারের ব্যবস্থা করাচ্ছি। এখন আপনি স্নান করে নিন, আমি আপনার জন্য জল তুলে এনেছি। জানি বাথরুমটা আপনার খুব একটা পছন্দ নয়, কিন্তু এই খোলামেলা বাথরুমে স্নান করতে বেশ মজা লাগে। আপনি মন ভরে স্নান করুন, তারপর আমি আপনাদেরকে খেতে দেব। প্রতিমা দেবী নাক মুখ তুলে স্নান করতে চলে যান। স্নান করে এসে অনেকদিন পর তার বেশ ভালো লাগে। দুপুরবেলা তারা সবাই মিলে একসঙ্গে খেতে বসে। এ কি মা, আপনি তো খাচ্ছেনই না, একবার চিংড়ি মাছটা খেয়ে দেখুন। আমার যা খাওয়ার আমি খেয়ে নিচ্ছি, এত খাবার একসঙ্গে খাওয়া যায় নাকি? সব খাওয়া যায় মা, খাওয়ার সময় এভাবে আগে থেকে মনে এসব ভাববেন না।
তাছাড়া প্রত্যেকটা জিনিস একেবারে টাটকা ফ্রেশ। চিংড়ি মাছগুলো তো একেবারে জ্যান্ত ছিল। আপনি খান, আপনার কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, খাওয়া হয়ে গেলে একটু হাঁটবেন। প্রতিমা দেবী বৌমার হাতের তৈরি তরকারি খায়। রান্না এত সুস্বাদু হয়েছিল যে তিনি একটু বেশি করেই খেয়ে ফেলেন। এরপর তিনি খানিকক্ষণ হাঁটার পর তার মনে হয় তার খাবার হজম হয়ে গেছে। ব্যাপারটা তার খুবই ভালো লাগে এবং তিনি বাড়ি ফিরে এসে বলেন, বৌমা, আমার তো মনে হয় আবার খিদে পেয়ে গেছে, কিন্তু আমি তো শহরে খেয়ে দিয়ে হাঁটা চলা করতাম, তখন তো এরকম হতো না। মা, আমি আপনাকে বলেছিলাম না, শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশের মধ্যে অনেক ফারাক আছে। গ্রামের মাটিতে জাদু আছে, জাদু। সে আপনি বিশ্বাস করুন আর নাই করুন। আচ্ছা মা, আপনার রিপোর্টগুলো আমাকে একবার দেখান তো। রিপোর্ট দেখে তুমি কি করবে? তুমি কি ডাক্তার না ডাক্তারের মেয়ে শুনি? আরে বাবা, ওসব কিচ্ছু না। আমি শুধু দেখতে চাইছি আপনার সমস্যা কি কি। সেই জন্য আপনার ভালো মতো দেখাশোনা করব। আমিও দেখি আপনি কিভাবে সুস্থ না হয়ে থাকেন। ধীরে ধীরে বৌমার কথায় এবং আচরণে প্রতিমা দেবী সন্তুষ্ট হতে থাকেন। রেখা তার শাশুড়ির সমস্ত রিপোর্ট দেখে এবং তার ঘরোয়া চিকিৎসা শুরু করে। প্রত্যেকদিন সকালে সে শাশুড়িকে নিয়ে খোলা ঘাসের উপরে হাঁটতো। এরপর সারাদিনের খাবারের সময় বেঁধে দিয়েছিল। প্রত্যেকদিন নিয়ম করে শাকসবজি, ফলমূল এবং টাটকা মাছ মাংস খাওয়াতো। প্রচুর পরিমাণে জলও খাওয়াতো। যোগাসন, ব্যায়াম এসবের অভ্যাস করায়। প্রায় টানা 1 মাস ধরে এই নিয়ম চলে। 1 মাস পর প্রতিমা তার শাশুড়িকে নিয়ে শহরে যায় এবং টেস্ট করায়। আশ্চর্যজনকভাবে দেখা যায় প্রতিমা দেবীর সুগার কন্ট্রোলে চলে আসে এবং ব্লাড প্রেশারও কন্ট্রোলে আসে, যা দেখে তিনি খুবই খুশি হয়ে যান। বৌমা, এটা তো চমৎকার হয়ে গেল। আজ এত বছর ধরে যেই কাজ ওষুধ আর শহরের বড় বড় ডাক্তার করতে পারেনি, তুমি কিন্তু 1 মাসে সেটা করে দেখিয়েছো। এবার মনে হয় কোমরের সার্জারিটা করা যাবে। তাই নাকি মা? আচ্ছা, আপনি আমাকে ভালো করে ভেবে বলুন তো, আপনার কোমরে কি আর আগের মতো ব্যথা হয়? মানে আপনি যে কষ্টটা ছিলেন, এখন কি আর সেগুলো সেরকম হয়? তাই তো, আমি তো আগে উঠতে বসতেও ঠিক করে পারতাম না, হাঁটা চলাও ঠিকভাবে করতে পারতাম না, কিন্তু এখন তো আমি ভালোভাবেই হাঁটা চলা করতে পারছি। শুধু তাই নয় মা, এত দূর আমার সঙ্গে ট্রেনে বাসে জার্নি করেই এসেছেন, কোথাও একবার উফ পর্যন্ত বলেননি। আমার মনে হয় আপনি আর কিছুদিন আমার সঙ্গে থাকলে এই সমস্যাটাও আমি সারিয়ে ফেলতে পারবো। তারপর যদি না হয় তখন না হয় সার্জারির পথ দেখবো। এরপর দুই শাশুড়ি বৌমা ফিরে যায়। 3 মাস পর প্রতিমা দেবী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যান। প্রতিমা দেবী তার ছোট বৌমাকে অনেক ধন্যবাদ জানায় এবং দুই স্বামী স্ত্রী ছোট ছেলে ছোট বৌমার সঙ্গেই গ্রামেই থেকে যায়। দীপালি তার নিজের মায়ের বাড়িতেই থাকতো, কিন্তু তার ভাগ্যের দরুন মায়ের বাড়িটি শ্বশুর বাড়ির থেকেও খারাপ বলে মনে হচ্ছিল। আর সেটা হয়েছিল তার স্বামী বিপ্লব মারা যাওয়ার পর। বিয়ের কয়েকদিনের মধ্যেই বিপ্লব একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল এবং সেদিনের পর থেকেই দীপালির জীবনে দুঃখের ছায়া নেমে এসেছিল। দীপালি, তার মা অনুরাধা দেবী ও 4 দাদা মৃণাল, বাবলু, মিঠুন, মদন এবং 4 বিদেশি বৌদি লকেট, শেলি, একতা ও ডিম্পেলের সঙ্গে থাকতো। এমনই সেদিন সকালে দীপালি ঘুম থেকে উঠেছিল। তখন, হেই যে দিদি, আপনি এই খাবারটি খেয়ে নিন। আমি জানি যে সকাল থেকে আপনি কিছু রান্না করেননি। না বৌদি, তুমি এটা নিয়ে চলে যাও। এখন যদি মা দেখে ফেলেন তাহলে অনেক অসুবিধা হবে। এখন তুমিও এখানে থেকো না, কারণ তোমাকে যদি মা এখানে আসতে দেখে ফেলেন। আরে দিদি, সে নিয়ে তুমি চিন্তা করো না। সেখানে আমি তো তোমাকে সামান্য খাবারই দিচ্ছি, আর এতে কি বা সমস্যা হতে পারে? না বৌদি, তুমি জানো না, যাকে দেখতে পারে না তার সর্বদাই চলন বেঁকা হয়। আর তুমি তো জানো যে এই বাড়িতে মা আমাকে কোনোদিনই সহ্য করতে পারে না। দীপালি তখন এভাবেই তার বৌদি লকেটকে বলছিল। ঠিক তখনই সেখানে অনুরূপা দেবী আসে ও সে দীপালির হাতে খাবারের পাত্র দেখে বলে, এই এই, এগুলো কি হচ্ছে? বৌমা, তুমি আমায় না বলে কি খাবার দিতে এসেছো কেন? আসলে মা, আজ সকালে একটু কালারফুল পায়েস বানিয়েছিলাম, তাই ভাবলাম ছিটুকে একটু খেতে দিয়ে যায়। কি দরকার আছে ওকে রঙিন খাবার দেওয়ার? যা জীবনেই রং বলে কিছু নেই। শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীকে খেলো আর এখন এই বাড়িটা খাবে বলে বসে আছে। মা,
আপনি এভাবে বলবেন না। এখন দিদির কি দোষ বলুন? ও ওর হাজবেন্ডকে হারিয়েছে, নিজেও স্যাড আছে, আর আপনি তার সত্ত্বেও ওকে এরকম করে বলছেন। এই যে, তুমি একটু চুপ করো। তুমি এখন বিদেশি, তাই আমাদের নিয়ম কানুন জানো না। এখন তো তবু এই বিধবারা খেয়ে পরে বাঁচতে পারছে। এর আগে এদেরকে জ্বালিয়ে মেরে দিত, আর আমি তো এখনো সেটা করিনি। একদিক থেকে দেখতে গেলে এরা সমাজের অভিশাপ। এতক্ষণ পর্যন্ত দীপালি চুপ করেই ছিল, কিন্তু তার নিজের মায়ের মুখে এরকম কথা শুনে সে আর চুপ থাকতে পারে না। ও তার চোখ থেকে জল গড়াতে থাকে। অনুরূপা দেবী শুধু বলতোই না, সে কাজেও করে দেখাতো। এমনকি গ্রামের পুরানো লোকেদের কথা শুনে সে দীপালির থালা বাসন থেকে শুরু করে রান্নাবান্নাও আলাদা করে রেখেছিল। এরপর তখন কারোরই কিছু বলার থাকে না, কারণ অনুরূপা দেবীর মুখের উপরে কথা বলার মতো কারোরই সাহস ছিল না। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন দীপালি সকাল সকাল উঠে পুজোর জন্য বের হয়েছিল। তখন, এই যে দিদি, তুমি কি পুজো দিতে যাচ্ছ নাকি? তাহলে একটু দাঁড়াও, আমি তোমার সঙ্গেই যাব। আমি পুজো দিতে যাব বলেই রেডি হয়েই এসেছি। এই তুমি রেডি হয়ে এসেছো যখন, তোমার পায়ের জুতো কই? দাঁড়াও, আমি তোমার জন্য পায়ের জুতো নিয়ে এসে দিচ্ছি। তুমি মনে হয় জুতো পরতে ভুলে গিয়েছো। না মেজদি, আমি ভুলে যাইনি। আসলে আমি দীপালি দিদিকে খালি পায়ে যেতে দেখেই খালি পায়ে এলাম। দেখতে পাচ্ছ না, দীপালি দিদি খালি পায়ে যাচ্ছে। আর ইউ ম্যাড? ধূপগুড়ির মন্দির কত দূরে তোমরা কি জানো না? এখন এত দূরে তোমরা খালি পায়ে যাবে, যেখানে আমি একবার বাবলুর সঙ্গে গাড়ি করে গিয়েও রাস্তা শেষ হচ্ছিল না। এভাবেই তারা দু যায় কথাবার্তা বলছিল। তখন দীপালি ওখানেই দাঁড়িয়েছিল। এরপর দীপালি বলে, আসলে বৌদি, আমি খালি পায়ে আছি তার কারণ আছে। জানো তো আমার ভাগ্য খারাপ, তাই আমার মতো বিধবাদের খালি পায়ে মন্দিরে যাওয়ার নিয়ম। এখন তোমাদের স্বামী আছে, তাই তোমাদের খালি পায়ে যেতে হবে না। দীপালির কথা শুনে তখন তার বৌদি লকেট জুতো পরে যায়। এদিকে দীপালি খালি পায়েই যাওয়ার ফলে বাড়িতে এসে গরম তাপে তার পা জ্বলে গিয়েছিল, যেটা দেখে লকেট বলে, হেই সেলি, তুমি লক্ষ্য করেছো দিদি খালি পায়ে হাঁটার ফলে দিদি ইনজিওর হয়ে গিয়েছে। এখন তো দেখলাম খালি পায়ে হাঁটতেও পারছে না। হ্যাঁ, তা আমি জানি, কিন্তু এখন কিছু করারও নেই, কারণ আমরা কিছু করতে গেলেই মা আমাদেরকে রাগারাগি করবেন। এখানে তুমি তো জানো যে দীপালি দিদি বিধবা। আরে বিধবা তো তাতে কি হয়েছে? ও বিধবা, এতে তো কোনো ওর দোষ নেই না। আর ওর স্বামী মারা গিয়েছে, তাতে ওরই বা কি দোষ? একদিক থেকে তুমি ঠিকই বলেছো। এই সমস্যার সমাধান কিভাবে হবে? আর করতে গেলে তাহলে দীপালি দিদিকে আবারও বিয়ে দিয়ে দিতে হবে। তখন ওকে আর কেউ বিধবা বলতে পারবে না, আর নাইবা ওর সঙ্গে কেউ খারাপ ব্যবহার করতে পারবে। ইয়েস, দ্যাটস গুড। আমি মনে মনে এটাই ভাবছিলাম। চলো, আজ আমরা চারজনে মিলে গিয়ে মাকে বোঝাই, আর সকলে মিলে মাকে বললে মা শুনতে বাধ্য হবে। এই ভেবে তারা চার বউ তখন সেখান থেকে চলে যায় এবং তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। কিন্তু অনুরূপা দেবী একটু রাগী প্রকৃতির ছিল, তাই তখন কেউ কিছু বলতে পারে না, যেটা দেখে অনুরূপা দেবী তখন বুঝতে পেরে যায় ও সে তখন বলে, এই যে কি ব্যাপার, আজ চার বিদেশি বউ একসঙ্গে এসেছে যে? এখন তোমাদের কিছু বলার আছে নাকি? বললে তাড়াতাড়ি বলো, আমায় আবার বাজারে যেতে হবে। শাশুড়ি মম, আসলে আজ আমরা দীপালি দিদির বিয়ের ব্যাপারেই বলতে এসেছি। এখন আমাদের চারজনেরই একই মত যে আপনি দীপালিদির দ্বিতীয় বিয়ে করিয়ে দিন। লকেটের মুখে বিধবা দীপালির আবারও বিয়ের কথা শুনে অনুরূপা দেবী খুবই রেগে যায় ও সে বলে, চুপ করো, একটাও বাজে কথা বলবে না। এখন তোমরা চারজনে চাইলেই সবকিছু হয়ে যাবে না। তোমরা এতদিন এখানে আছো, এখনো আমাদের সংস্কৃতি বুঝলে না? নো মম, আমরা বুঝতেও চাই না। শুধু একটাই জিনিস জানি, দীপালিদি এখনো ইয়ং আছে, আর এই বয়সে ওর ম্যারেজ করা অবশ্যই দরকার। তাইলে ও সুখে শান্তিতে সংসার করতে পারবে, ওর জীবনও রঙিন হয়ে উঠবে। এই, তুমি একেবারে চুপ করো। এটা তোমাদের বিদেশ নয় যে জামা কাপড়ের মতো স্বামী পাল্টানো হবে। এখন মানুষের জীবনে একবারই বিয়ে হয়, আর স্বামী মারা গেলে তার জীবন থেকে রং উঠে যায়। কিন্তু কেন? এখন ও তো কোনো দোষ করেনি,
তাহলে ওর স্বামী মারা খেলেও ও কেন শাস্তি পাবে? সে আমি কিছুই জানি না, শুধু একটা জিনিস জানি, আমি বেঁচে থাকতে এরকম অধর্মের কাজ আমি কখনোই হতে দেব না, বুঝেছো? এই বলে অনুরূপা তখন সেখান থেকে চলে যায়। এদিকে তার এরকম কথা শুনে তখন তার 4 বিদেশি বউ চিন্তায় পড়ে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে দীপালির জীবন দিনের পর দিন আরো দুঃখময় হয়ে উঠছিল, আর সে তার এই দুঃখের কথা না পারতো কাউকে বলতে আর নাইবা দেখাতে। তাই সে একাকী নির্জনে বসে বসে ঈশ্বরকে জানাতো। এমনই একদিন সে একটি গাছের গোড়ায় বসেছিল। তখন, হে ঈশ্বর, এ আমার জীবনে কি দিন দিয়েছো, যেখানে এই বিধবা হয়ে এই সাদা শাড়িতে কাপড়ের মতো ঘুরে বেড়াচ্ছি। না আছে আমার জীবনে কোনো রং আর নাই বা কোনো আনন্দ। দীপালি নির্জনে বসে এভাবেই কান্নাকাটি করছিল। ঠিক সেই সময় সেখান থেকে কৈলাস যাচ্ছিল, যে কিনা দীপালিকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ে ও সে বলে, হ্যালো, এক্সকিউজ মি, এই তুই দীপালি না? তা তুই এরকম ব্রহ্মচারীর মতো ড্রেস পরে ঘুরছিস কেন? এখন সন্ন্যাস টন্যাস নিয়েছিস নাকি? না বাবা, এর সঙ্গে কথা বলা যাবে না, তাহলে লোকে দেখলে আমাকেই খারাপ বলবে। আমি বরং ওর কথাতে কোনো গুরুত্বই দেব না, তাহলে ও এমনিতেই চলে যাবে। এই তোর কি হলো? তুই আমায় চিনতে পারছিস না নাকি? আমি কৈলাস রে, মিরপুর কলেজে আমরা একসঙ্গেই পড়তাম। এখন তোর কি মনে নেই নাকি? কৈলাস এভাবেই দীপালিকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল। দীপালি তার কোনো কথাতেই উত্তর না দিয়ে মাথা নিচু করেই বসেছিল। এটা দূরে দাঁড়িয়ে দীপালির 4 বৌদি লক্ষ্য করছিল। তাই তখন তারা সেখানে এসে বলে, এই যে ইউ, আপনার এখানে কি আছে? আপনি দীপালিদিকে এভাবে বিরক্ত করছেন কেন? দেখবেন আমরা লোক জড়ো করব আর আপনি কেমন মার খাবেন। এই না না, এটা করতে যাবেন না। আমি আসলে দীপালিকে আগে থাকতেই চিনি, আর আমরা দুজনে একসঙ্গে কলেজেও পড়েছি, তাই ওকে দেখে কথা বলার চেষ্টা করছিলাম। এই দীপালি, তুইও কিছু বল না, না তো এরা আমাকে খারাপ ভাবছে। দেখো, তোমাদের মতো ছেলেদের আমাদের ভালো করেই জানা আছে। তোমরা শুধু শুধু মেয়েদেরকে বিরক্ত করো। এখন খেয়ে কি পরিস্থিতিতে আছে সেটা তোমাদের বোঝার কোনো শক্তি নেই। দাঁড়াও, আমরা তোমাকে বোঝাচ্ছি। এই বলে লকেট চেঁচাতে যাবে কি ঠিক সেই সময় দীপালি বলে, না বৌদি, এরকম করো না। কৈলাস খুবই ভালো ছেলে, আর আমি ওকে প্রথম থেকেই চিনি। এখন ওর আমার কারণে কোনো বিপদ হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না বৌদি। থ্যাংক গড তুই কথা বললি, কিন্তু একটা কথা জানার ছিল, তোর এই অবস্থা হলো কিভাবে? আর তুই এরকম সাদা শাড়ি পরে আছিস কেন? মানে তুই কি কোনো নাটকের ইমোশনাল রোল প্লে করছিস নাকি? কি মুভি? তোমার এখন এরকম সিচুয়েশনে মুভির কথা মনে পড়লো? একটা বানর কোথাকার, আবার দাঁত খেলাচ্ছ? না বৌদি, এরকম বলো না। আসলে কৈলাস প্রথম থেকে একটু রসিক প্রকৃতির, আর ও সব কথাতেই ইয়ার্কি মারে। আরে ইংরেজ মেয়েগুলো কারা রে? এখানে কি সত্যি সত্যি কোনো মুভি শুটিং হচ্ছে নাকি? কৈলাস এভাবে জিজ্ঞাসা করলে দীপালি তখন তার জীবনে সমস্ত ঘটনা বলে, যেটা শুনে কৈলাসও তার দুঃখে সমবেদনা জানায় ও সে বলে, সে না হয় আমার ব্যাপারে সকলেই জেনে গেল, কিন্তু এখন তোর ব্যাপারেও কিছু বল। তুই এখন এই অবস্থায় আছিস কেন? দেখ, আমি হয়তো তোর খুব বেশি উপকার করতে পারবো না, কিন্তু তবুও যদি কোনো দরকার হয় তাহলে তুই আমায় বলিস। আমি যথাসাধ্য তোর উপকার করারই চেষ্টা করব, আর কলেজের দিনের মতোই এখনো তোকে মন থেকেই শ্রদ্ধা করি। এখন যদি তোর জীবনে খুশি নিয়ে আসতে পারি তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আর তুই হয়তো এখন বুঝতে পারছিস যে আমি কি বলতে চাইছি। না রে, সেটা আর কখনোই সম্ভব নয়। আর এখন ওসব বলে আমায় কষ্ট দিস না, তুই বরং এখান থেকে চলে যা। দীপালি এভাবেই বললে কৈলাস তখন সেখান থেকে মনমরা করেই চলে যায়, যেটা দেখে লকেট ও তার বাকি জায়দের সন্দেহ হয়। এরপর তারা দীপালিকে বলে, দিদি একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আচ্ছা, ওই কৈলাস তোমাকে লাইক করতো? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, সে অনেক কথা। ও আজ বলে নয়, প্রথম থেকেই আমাকে লাইক করে, কিন্তু আমার মতো বিধবা মেয়ের এসব ভেবে লাভ নেই। তাহলে তুমি দুঃখ পেও না, তোমাদের দুজনের বিয়ের ব্যবস্থা আমরা করব, শুধু আমাদের সাথ দিতে হবে। না না, সেটা কিভাবে সম্ভব? আমি এটা কখনোই ভাবতে পারি না। আর যেখানে আমি মানলেও মা কখনোই মেনে নেবেন না। আরে শাশুড়ি মায়ের দিকটা তুমি আমাদের উপরে ছেড়ে দাও, সে আমরা বুঝে নেব। এখন শুধু তুমি রাজি থাকলেই হবে। লকেট এভাবেই বললে তখন দীপালিও রাজি হয়ে যায়। এরপর তারা সেদিন দীপালিকে নিয়ে বাড়িতে যায় ও তাদের শিখিয়ে দেওয়া অনুযায়ী
দীপালি বাড়িতে গিয়ে কান্নাকাটি করতে থাকে। তখন, এই তোর আবার কি হলো? তুই কাঁদছিস কেন এখন? তোকে এখন কেউ কিছু বলেছে নাকি? হ্যাঁ শাশুড়ি মা বলেছে। আর আমরা বলছি কি হয়েছে। আসলে দিদিকে আজ কয়েকটা বাজে ছেলে বিরক্ত করছিল, আর আমরা সময় মতো ওখানে না গেলে ওরা হয়তো দিদির সর্বনাশ করে দিত। এ মা, সে কি? এ তোমরা কি বলছো? কিন্তু কেন? ওরা এরকম করলো কেন? সে আমরা জানি না মা, কিন্তু যুবতী মেয়েরা থাকলে সকলেই ক্রিটিসাইজ করবে। আর এখন দিদির বয়সটাই বা কত? এখন ভুল তো আপনারই, সে ওকে বিয়ে না দিয়ে বাড়িতে রেখে দিয়েছেন। হ্যাঁ রে মা, সে আমি বুঝি, কিন্তু আমাদের সমাজ সেটা মেনে নেবে না। এখন যদি ওর বিয়েও দিতে চায়, তাহলে ওকে কেই বা বিয়ে করবে? অনুরূপা দেবী এভাবে বললে তখন লকেট ও তার বাকি জায়েরা কৈলাসের ব্যাপারে বলে, এবং কৈলাস যে সবকিছু জেনেও দীপালিকে বিয়ে করবে শুনে অনুরূপা দেবী খুবই খুশি হয়ে যায়। এরপর কৈলাসও বিয়েতে রাজি থাকায় কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে ঠিক হয়ে যায়, যার ফলে তাদের আর কোনো সমস্যা থাকে না। এরপর তারা সকলেই হাসি খুশিতে বসবাস করতে থাকে।